আমি এই পুরো কলেজে নিজের হুকুমত চালাই। আমার মুখের উপরে কথা বলবে এমন কোন বাপের বেটা জন্ম নেয়নি এই কলেজে। ঠিক তখনই আমার ক্লোজ ফ্রেন্ড মামুনের সাথে দেখা হয়। পুরো কলেজে এই মামুন এই মাত্র একজন ব্যক্তি যে কিনা আমার সবচাইতে কাছের মানুষ। তার সাথেই আমার সমস্ত উঠা বসা। কি রে আকাশ, কখন আসলি? এই তো একটু আগে। তুই? আমি মাত্র এসেছি। আচ্ছা, সকালের মেডিসিন নিয়েছিস এখনো? আরে না রে, ঘর থেকে বের হয়ে সোজা কলেজ এসেছি। তুই নিয়েছিস নাকি মেডিসিন? আরে না, আমিও তোর মতন ঘর থেকে বের হয়ে সোজা কলেজেই এসেছি। আচ্ছা দাঁড়া, একজনকে দোকানে পাঠাচ্ছি। ঠিক তখনই পাশ দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছিল। এই এদিকে আয় তো। ছেলেটা আকাশের ডাক শুনে তাড়াতাড়ি আকাশের কাছে আসে। জি ভাইয়া। পকেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে ধরিয়ে দিলাম। যা তো সামনের দোকান থেকে 2টা বেনসন সিগারেট নিয়ে আয়। ভাইয়া প্লিজ টাকাটা আপনার কাছে রেখে দিন, আমি আমার টাকা নিয়ে আনতেছি। আরে লাগবে না, তুই টাকাটা নে। ভাইয়া প্লিজ আপনি টাকাটা রেখে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা ঠিক আছে, যা। তারপর ছেলেটা সিগারেট আনতে চলে গেল। মামুন এত সময় ধরে এই মেডিসিনের কথাই বলছিল। আচ্ছা বল, কিরকম হালচাল তোর? এই তো দোস্ত, তোর? আমার আর কি, ওই একই রকম কাটে দিনকাল। আচ্ছা আকাশ, তোকে তো একটা কথা বলতে ভুলে গেছি। আজ নাকি কলেজে অনার্স প্রথম বর্ষের অ্যাডমিশন পরীক্ষা হবে। সেই বিষয়ে কি তুই কিছু জানিস? হ্যাঁ শুনেছিলাম। যাক, শুনলে তো ভালো, কারণ প্রথম সেকশনের অ্যাডমিশন হলে তো তোদেরকে কলেজের নিয়ম সম্পর্কে অনেক কিছু জানাতে হয়। সিনিয়রদেরকে রেসপেক্ট করার বিষয় সম্পর্কেও তাদেরকে অবগত করতে হয়। মামুন তুই মনে হয় এখনো সেই পুরনো দিনে পড়ে আছিস। শোন, তোকে একটা কথা বলি, কলেজে অ্যাডমিশন নিলেই বাকিদের মুখে আমাদের সম্পর্কে জেনে যাবে তারা। নিজেদের নাম ডাক ঢোল বাজিয়ে ওদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক বলেছিস। আসলে জিনিসটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কারণ গতবার নেতা মুজিবের ছোট ভাই এইসব নিয়ে কত ঝামেলাই না করলো। থাক, বাদ দে এখন ওসব কথা। ছোট ভাই সিগারেট নিয়ে এসেছে। এই যে ভাইয়া আপনাদের সিগারেট। ধন্যবাদ ভাইয়া তোকে। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে তোর কলেজে? ভাইয়া একটা ছেলের সাথে একটা কথা নিয়ে বাড়াবাড়ি হয়েছে, সে আমাকে মারার হুমকি দিছিল। কোন ডিপার্টমেন্টের সে? আমাদের ডিপার্টমেন্টের। এখন সোজা গিয়ে ওরে বলবি আকাশ ভাই তোরে ডাকতেছে। ওরে সাথে নিয়ে তুই সহ এখানে আসবি। আচ্ছা ভাইয়া। আমি আর মামুন বসে বসে আড্ডা দিচ্ছি। একটু পর ছেলেটা তার ডিপার্টমেন্টের ছেলেটাকে সঙ্গে করে নিয়ে আসে আমার কাছে। ছেলেটা মাথা নিচু করে দাঁড়ায় আছে। কিরে, তুই নাকি ওরে মারবি বলে হুমকি দিছিস? ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে আছে আকাশের সামনে। কিরে, কথা বলস না কেন? আমি যে তোকে কিছু জিজ্ঞেস করেছি সেটা কি তোর কানে যায় নাই? ভাই হ্যাঁ দিছিলাম হুমকি। ছেলেটার কথা শুনে রাগ উঠে গেল। আমি কলেজে থাকতে একজন আরেকজনকে মারার হুমকি দেয়। রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে একটা থাপ্পড় বসাই দিলাম ছেলেটার গালে। আজকের পর ওইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এই ছেলে আমার ছোট ভাইয়ের মতন, ওরে মারা তো দূরের কথা, ওসব নিয়েও যদি ভাবিস তাহলে সোজা উপরের টিকিট কাইটটা হাতে ধরাই দিব। ভাই আমার ভুল হয়ে গিয়েছে, আজকের পর কোনোদিন ওর সাথে ভেজাল করব না। শুধু ওর সাথে কেন, কারোর সাথেই করব না। হয়েছে, যা এবার ক্লাসে যা। আর ভাইয়া শোন, এই ছেলে যদি নেক্সট টাইম কোনো ধরনের কোনো কিছু করে তাহলে সোজা আয়শা আমারে বলবি। শুধু সে না, পুরো কলেজের কেউ যদি তোর সাথে আয়শা কোনো সমস্যা করে আমারে জানাবি। আর নে এই টাকাটা, বলে ছেলেটার হাতে একটা 100 টাকার নোট গুজে দিলাম। তুই আরেকদিন সিগারেট খাওয়াস, কিন্তু আজ যদি তোরে টাকা না দেই সেটা এক ধরনের ঘুষ হয়ে যাবে। তাই টাকাটা দিয়ে দিলাম, যা এবার মন দিয়ে ক্লাস কর। আচ্ছা ভাইয়া। ছেলেটা চলে গেল। আমি আর মামুন আবার কথা বলায় ব্যস্ত হয়ে গেলাম। আজও ক্লাস করব না। আমরা প্রায় সময় ক্লাস না করে দুজন কলেজের বাহিরে বসে আড্ডা দেই। দুজন মিলে আড্ডা দিচ্ছিলাম। ঠিক তখনই কলেজের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের জন্য মানুষ আসা শুরু হয়ে গেল। সবাই নিজের গার্ডিয়ান নিয়ে এসেছে। অ্যাডমিশনের ইয়া লম্বা সিরিয়াল লেগে গেছে প্রিন্সিপালের রুমের বাহিরে। সবাই কিন্তু অনলাইনেই অ্যাপ্লাই করেছে, কিন্তু আজ আসার কারণ হলো প্রথম দিনের ফর্মালিটিস পূরণ করা। প্রিন্সিপালই আজকে সবাইকে দেখা করতে বলেছে। আমরা তাদের দিকে খেয়াল না করে
নিজেদের মতন আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতে হঠাৎই নজর পড়লো একটা মেয়ের দিকে, যে কিনা ধবধবে একটা সাদা জামা পরিধান করে গুটি গুটি পায়ে হেঁটে প্রিন্সিপালের রুমের সামনে গিয়ে দাঁড়ালো, যেখানে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রিন্সিপালের সাথে দেখা করার জন্য। মেয়েটাকে দেখে আমার ধ্যান তার দিকে আটকে গিয়েছে। কিরে, এই মেয়েটাকে তো আগে কখনো কলেজে দেখিনি। নতুন বর্ষে হয়তো অ্যাডমিশন নিতে এসেছে সে, কিন্তু তার গার্ডিয়ান কোথায়? সবাই নিজের গার্ডিয়ান নিয়ে এসেছে, কিন্তু সে একাই কেন এলো? হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেয়েটাকে নিয়ে। তখনই মামুন আমায় ধাক্কা দিল হাত দিয়ে। কিরে, কোন দুনিয়ায় হারিয়ে গেলি? দোস্ত, দেখ তো মেয়েটাকে। হ্যাঁ, সুন্দর আছে রে মামা। শুধু কি সুন্দর নাকি, আমার কাছে তো হুড়পড়ি লাগছে। এই ওয়েট, আকাশ, কিরে মামা, তুই এসব কি বলছিস? তোর মুখে তো আগে কোনোদিন কোনো মেয়ের প্রশংসা করতে শুনিনি। কাহিনীটা কিরে? আরে সেসব কিছু না। আর তাছাড়া সুন্দর মানুষ তো সুন্দর বলে প্রশংসা করবে না তো কি করব? মামা, আমায় কাহিনী শিখাতেই শোনা। পানি আমিও গুলে খেতে পারি। দূর বেটা। আচ্ছা ছাড় এখন সব কথা। আচ্ছা, যা ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা না বললেই নয় যে মেয়েটাকে কিন্তু তোর সাথে হেব্বি মানাবে। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে ধরে নে এটাই তোর ভাবি। এই তো মামা, এতদিন পর লাইন এসেছিস। চল তো মেয়েটার কাছে। তারপর মামুনকে নিয়ে মেয়েটার কাছে চলে গেলাম। এই যে তুমি একা কেন? আর তোমার মা বাবা কই? আসলে আমি তো শহরে নতুন উঠেছি কাজিনের বাসায়। আমার মা বাবা তো এখানে থাকে না, তাই একাই এসেছি। আচ্ছা ঠিক আছে। এই মামুন, তুই ওকে সবার আগে স্যারের রুমে ঢোকার ব্যবস্থা কর। মামুন আকাশের কথা মতন সেই মেয়েটাকে সবার আগে স্যারের সাথে দেখা করতে পাঠিয়ে দিল। আর তারা দুজন এই বাহিরে দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ এই প্রিন্সিপালের রুম থেকে চেঁচামেচির আওয়াজ কানে আসে। আর তার একটু পরে সেই মেয়েটা কান্না করতে করতে বেরিয়ে আসে। আকাশ মেয়েটাকে কান্না করতে দেখে অবাক হয়ে যায় আর বলে, এই মেয়ে, কান্না করছো কেন? আসলে স্যার আমায় ঝাড়ি দিয়ে বের করে দিয়েছে, মা বাবা নিয়ে না আসায়। কি? এই মামুন চল তো। এই মেয়ে, তুমি চলো আমার সাথে। কোনো কথা বলা ছাড়াই মেয়েটার হাত চেপে ধরে তাকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ঢুকে পড়লাম। প্রিন্সিপাল স্যার আমায় দেখে বলল, কি হয়েছে আকাশ, হঠাৎ এমন তেড়ে ফুড়ে আমার রুমে প্রবেশ করলে যে? স্যার, এই মেয়েটাকে ঝাড়ি কেন দিছেন আপনি? মেয়েটা তার মা বাবা নিয়ে আসেনি তাই? ওর সমস্ত কিছু ওকে করেন, ওর গার্জিয়ান আমি। আকাশ, কি সব বলছো তুমি? কি কথা একবার বললে কানে শুনতে পান না মনে হয়? না কানের পর্দা পরিষ্কার করার ব্যবস্থা করব? আকাশ, তুমি এমন বেয়াদবের মতো আচরণ কেন করছো? প্রিন্সিপালের কথাটা শুনে মেজাজ খারাপ হয়ে গেল। আর আমার একবার মেজাজ খারাপ বা রাগ উঠলে শরীর নিজের কন্ট্রোলের বাহিরে চলে যায়। হুট করে গিয়ে প্রিন্সিপালের কলার চেপে ধরলাম। এই বেটা স্যার, এই মেয়ের সমস্ত কিছু ওকে কর, না হয় তোকেই আমি ওকে করে দিব। মনে রাখবি, এই মেয়ে আমার কিছু লাগে। আকাশের কথা শুনে প্রিন্সিপাল স্যার ঘাবড়ে যায়। আর তার থেকে বড় কথা, আকাশের রাগ দেখে মেয়েটা আকাশের হাত ভয়ে পিছন থেকে চেপে ধরে। আচ্ছা আচ্ছা, করছি আমি। প্লিজ তুমি আমার কলারটা ছেড়ে দাও। ঠিক আছে, আজকের মতন বেঁচে গেলি। তবে হ্যাঁ, একটা কথা, মেয়েটার যাতে কোনো রকমের সমস্যা না হয় এই কলেজে, তাহলে কিন্তু বেয়াদবির লিমিট আমি পার করে দিব। না না, মেয়েটার কোনো সমস্যা হবে না কলেজে। মেয়েটাও আকাশকে ছেড়ে দেয়। হ্যাঁ চললাম আমি। আর এই মেয়ে, তোমার নামটা কি জানো? আমার নাম দিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। তোমার সমস্ত কিছু স্যার ওকে করে দিবে। তুমি কাজ শেষ করে একটু বাহিরে এসে দেখা করো আমার সাথে। আচ্ছা। আমি আর মামুন বাহিরে চলে আসলাম। তার একটু পরই মেয়েটা কাজ শেষ করে বাহিরে আসলো। তাকে ইশারা করে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে আসতেই কেমন যেন একটা পাগল করা স্মেল নাকে ভেসে আসলো। সাথে সাথে মেয়েটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম আর হুট করে তার কপালে একটা চুমু এঁকে দিলাম। এই দৃশ্য দেখে মেয়েটা আর মামুন দুজনেই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি আর মামুন বাহিরে চলে আসলাম। তার একটু পরই মেয়েটা কাজ শেষ করে বাহিরে আসলো। তাকে ইশারা করে আমার কাছে আসতে বললাম। সে আমার কাছে আসতেই কেমন যেন একটা পাগল করা স্মেল নাকে ভেসে আসলো। সাথে সাথে মেয়েটাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম আর হুট করে তার কপালে একটা চুমু এঁকে দিলাম। এই দৃশ্য দেখে মেয়েটা আর মামুন দুজনেই হা করে তাকিয়ে আছে আমার দিকে। লজ্জায় পড়ে গেলাম দুজনের সামনে। আরে আকাশ, টেনশন নিস না, আমি কিছুই দেখিনি। মামুনের কথা না হয় বাদ দিলাম, কিন্তু মেয়েটাকে কি বলবো এখন আমি? তাও কিছু তো একটা বলতে হবে। আসলে দিয়া সরি, আমি কোনো একটা মোহে পড়ে গিয়েছিলাম।
দিয়া আকাশের কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। দিয়া, তুমি কি রাগ করলে? না, রাগ করিনি। তাহলে ঠিক আছে, দেখে আমার পাশে বসো। দিয়া আমার কথা মতন আমার পাশে এসে বসলো। আমার ভিতরে কিছু একটা প্রবল গতিতে দৌড়াদৌড়ি করছে, কিন্তু কি সেটা বুঝে উঠতে পারছি না। তবে ভিতরে যত কিছুই হোক না কেন, উপরে আমি পুরোপুরি ফিট। আচ্ছা দিয়া, তোমার বাসা কোথায়? আমার বাসা গ্রামে। আমি পড়াশোনার জন্য আমার এক আত্মীয়ের বাসায় উঠেছি। ও, যাক ভালোই। তবে শোনো, কলেজে কোনো ঝামেলা হলে আমায় জানাবে, না হয় আমার নাম বললেই সব ঝামেলা মিটে যাবে। কিন্তু তুমি আমার নাম জানো তো? জি জানি, আপনার নাম আকাশ। প্রিন্সিপাল স্যার তখন আপনার নাম বলায় জেনেছি। হ্যাঁ, আমার নাম আকাশ। আচ্ছা স্যার কবে থেকে কলেজে আসতে বলেছে? আগামীকাল থেকে। ঠিক আছে, সময় মতো চলে এসো। আর আমার নাম্বারটা দিচ্ছি, কোনো সময় দরকার হলে আমায় ফোন করো। আচ্ছা, এবার কি আমি যাব? হ্যাঁ যাও। মেয়েটা আমার থেকে নাম্বারটা নিয়ে সোজা চলে গেল। আমি মেয়েটা চলে যাওয়ার দিকে এক নজরে তাকিয়ে আছি, কিন্তু অবাক করা বিষয় ঘটলো যখনই আমি মামুনের দিকে তাকালাম, তখন মামুন আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে আছে। কিরে মামুন, আবার কি হলো? আকাশ, মেয়েটা এই অল্প সময়ের মাঝেই তোর ভিতরে শক্ত করে গেঁথে গিয়েছে মনে হচ্ছে। জানি না রে কিছু আমি। না জানিস বললে তো আর হয় না, কারণ নিজের চোখেই সব দেখলাম। যেই ছেলে কোনোদিন কোনো মেয়েকে পাত্তা দেয় না, সে আজকে একটা মেয়েকে চুমু পর্যন্ত খেয়ে ফেলেছে। শুধু তাই নয়, মেয়েটার ভালো মন্দের খোঁজ নেওয়া হচ্ছে আবার। আরে মামুন, কি শুরু করলি বলতো? হ্যাঁ, সত্যি বললে মানুষ চেতে যায়। থাক, আর কিছু বলবো না। হ্যাঁ, তুই আর কিছু না বলাই ভালো। মামুন চুপ হয়ে গেল, আর তখনই পকেটে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি ছোট ভাই আরাফাতের ফোন। সাথে সাথে ফোনটা রিসিভ করলাম। কিরে, হঠাৎ এই সময় ফোন দিলি যে, কিছু হয়েছে নাকি? না ভাই, তেমন কিছু না, তবে বিশাল একটা জিনিস হাতে লেগেছে। কি? ভাই, যেই ছেলেগুলো আপনাকে মারতে এসেছে তারা মাস্তান নামক একটা গ্যাংয়ের ছেলেপেলে, কিন্তু অবাক করা বিষয় হলো কেউ তাদেরকে হায়ার করেছে আপনাকে মারার জন্য। আর যে হায়ার করেছে সে একটা মেয়ে। আমি সেই মেয়েটা সম্পর্কে খোঁজ লাগিয়েছি, কিন্তু কোনো খবরেই বের করতে পারিনি। তবু এইটুকু বের করতে পেরেছি, মেয়েটা নাকি অনেক বড় মাফিয়া, যার ধরাছোঁয়ার কাছে যেতে হলেও নাকি 1000 বছর লেগে যাবে। আরাফাতের মুখে এসব কথা শুনে থতমত খেয়ে গেলাম। হঠাৎ একটা মেয়ে আমায় মারার জন্য উঠে পড়ে কেন লেগেছে? আমি তো কারোর তেমন কোনো ক্ষতি করিনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সেসব বিষয় নিয়ে। আচ্ছা ভাই। আর ওইদিকে ছেলেপেলের কি খবর? হ্যাঁ ভাই, ভালোই। যাক, ভালো হলেই ভালো। আচ্ছা শোন, এখন ফোনটা রাখলাম, পরে কথা বলবো নে তোর সাথে আমি। তারপর ফোনটা রেখে দিলাম। ফোন রাখতেই মামুন জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে রে? আরে আরাফাত খবর দিল আমায় যে ছেলেগুলো মারতে এসেছিল তাদেরকে নাকি কে কন্টাক্ট দিয়েছে, আর যে কন্টাক্ট দিয়েছে সে নাকি একটা মেয়ে। কি সাংঘাতিক ব্যাপার বাপরে। আচ্ছা বাদ দে এখন ওসব কথা, আর চল এখান থেকে যাওয়া যাক। হ্যাঁ চল, আমিও বাসায় যাব। তারপর দুজন সেখান থেকে উঠে গেলাম। দুজনেই দুজনের বাসার জন্য রওনা হয়েছি। দেখতে দেখতে বাসায় পৌঁছে গেলাম। বাসায় এসে কিছু কাপড় চোপড় অপরিষ্কার ছিল, সেসব ধুয়ে মুছে শুকাতে দিলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় ঘুম থেকে উঠে কাপড়গুলো এনে লন্ড্রিতে পাঠিয়ে দিলাম। এমন টুকিটাকি কাজ করতে করতে দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হব। তখনই থানার ওসি ফোন দিল আমায়। আকাশ ভাই, আপনি একটু আর্জেন্ট থানায় এসে দেখা করুন, আপনার সাথে জরুরি কিছু কথা ছিল। আচ্ছা স্যার, আজকে কলেজ শেষ, তাই আবার বাসায় ঢুকে ব্যাগটা রেখে ঘরটা তালা দিয়ে বের হয়ে গেলাম। তারপর সোজা থানার পথে রওনা হলাম। হঠাৎই মাথায় এলো দিয়া আজ কলেজে আসবে, আর আজকেই তার প্রথম দিন। তাড়াতাড়ি মামুনকে ফোন দিলাম। হ্যাঁ দোস্ত বল। আজ হয়তো কলেজে আসা হবে না, তুই একটু দিয়াকে দেখে শুনে রাখিস, কারণ আজকে তার প্রথম দিন, তার যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আচ্ছা তুই সেসব নিয়ে চিন্তা করিস না, আমি কলেজের সামনেই আছি, আমি সবটা দেখছি। মামুনের সাথে কথা বলে আকাশ ফোন রেখে দেয়। আকাশ থানার উদ্দেশ্যে রওনা হয়, আর এদিকে মামুন দিয়ার জন্য অপেক্ষা করছে। দিয়া আসতেই মামুন তাকে কলেজের ভিতর দিয়ে আসে আর সবাইকে কড়াভাবে বলে দেয় যে দিয়াকে যেন কেউ
কোনো ধরনের বিরক্ত না করে, কারণ সে আকাশের কলিজা। মামুনের মুখে এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারা কেউ মামুনকে চিনেই না। তখন মামুন আবার বলে, কথাটা একবার বলেছি, এই একবারে যেন সবার কানে ঢোকে, না হয় পরের বার শোনার জন্য কেউ আর সেই অবস্থাতে থাকবে না। মামুনের কথায় সবাই বিষয়টাকে নিজের ভিতরে ফিট করে নেয় যে এই মেয়েকে কোনো রকম প্যারা দিলে জীবন হারাতে হবে, কারণ যেই ছেলে পুরো ক্লাসের সামনে এমন উঁচু গলায় কথা বলতে পারে সে মানুষও খুন করতে পারবে। অন্যদিকে মামুন তাদের বলে ক্লাস থেকে বের হয়ে যায়। দেখতে দেখতে সময় পার হয়ে যায়। আকাশ থানার ওসির সাথে এখনো বসে বসে কি যেন জরুরি কথা বলছে। ঠিক তখনই দিয়ার নাম্বার থেকে আকাশের কাছে ফোন আসে। সে দিয়ার ফোন থেকে চমকে ওঠে। কিরে, হঠাৎ কি কারণে দিয়া ফোন দিল? না, ফোনটা রিসিভ করি। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ ভেসে আসলো। ফোনের অপর পাশ থেকে দিয়ার কান্নার আওয়াজ শুনে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। এই দিয়া, কি হয়েছে? আপনি কোথায়? তাড়াতাড়ি কলেজে আসেন, আমার আপনাকে প্রয়োজন। আচ্ছা, আসছি, কিন্তু কি হয়েছে সেটা তো বলবে। ব্রেকের সময় আমি কলেজ থেকে একটু বের হয়েছিলাম, তখনই হুট করে কোথা থেকে যেন একটা ছেলে আসে আর আমার সাথে অসভ্যতামি শুরু করে। শুধু তাই নয়, সেখানে একটা ছেলে আমার ওড়নায় টান দিয়ে ধরে বলে আমার শরীর নাকি তার চাই। দিয়ার মুখে এই সমস্ত কথা শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। সাথে সাথে ওসির সামনে থেকে উঠে হাঁটা দিলাম। আকাশ ভাই, কোথায় যাচ্ছেন আপনি? স্যার, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি আপনার সাথে পরে কথা বলবো এই বিষয়ে। সাথে সাথে ওসি স্যারের সেখান থেকে বের হয়ে জলদি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আর যেতে যেতে মামুনকে ফোন দিলাম। হ্যালো মামুন। আরে আকাশ, আমি এখনই তোকে ফোন দিতাম। দিয়াকে নাকি কিছু ছেলে উত্ত্যক্ত করছে কলেজের বাইরে। তো তুই কোথায় ছিলি? আরে তুই তো জানিসই, এই যে তুই কলেজে না থাকলে আমার ভালো লাগে না, তাই আমি দিয়াকে তার ক্লাসে ঢুকিয়ে দিয়ে সবাইকে তার বিষয়ে বলে দিয়েছি। পরে আমি কলেজ থেকে বের হয়ে যাই, আর কলেজ থেকে বের হওয়ার আগে একটা ছোট ভাইকে বলেও দিয়েছে এসেছিলাম যাতে করে দিয়ার কোনো সমস্যা না হয়, আর সেই আমাকে ফোন দিয়ে সেই সব ছেলের কথা বলল। আচ্ছা, তুই যেখানে আছিস না কেন তাড়াতাড়ি কলেজে আয়, আমিও আসছি। তারপর ফোনটা রেখে দিয়ে সোজা কলেজে পৌঁছাতে দেখি মামুনও গাড়ি থেকে নামছে মাত্র। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মামুনকে নিয়ে কলেজের ভিতরে চলে গেলাম। ঠিক তখনই মামুনের ঠিক করা সেই ছোট্ট ভাইটা এসে বলল, ভাইয়া, ছেলেগুলো নাকি আপুর সাথে অনেক অসভ্যতম করেছে। তুই চিনিস সেই ছেলেগুলোকে? আসলে ভাইয়া, আমি তখন সেখানে ছিলাম না, তাই তাদেরকে দেখিনি। আচ্ছা, দিয়া কোথায়? ওই যে ভাইয়া, দিয়া আপু প্রিন্সিপালের রুমে বসে কান্না করছে। আমি এবং প্রিন্সিপাল স্যার অনেকবার আপুকে জিজ্ঞাসা করেছি ছেলেগুলোর ব্যাপারে, কিন্তু আপু কোনো কিছু বলছে না, শুধু বসে বসে কান্না করছেন। মাথার রক্ত পুরো টকবক করছে। তাড়াতাড়ি প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি দিয়া বসে বসে কান্না করছে। সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিল। এই দিয়া, প্লিজ শান্ত হও, আমি এসে গেছি। তুমি কি ওই ছেলেগুলোকে চিনো? দিয়া ফুপাতে ফুপাতে আকাশকে বলে, না, আমি চিনি না। আচ্ছা, শুধু এইটুকু বলো যে ছেলেগুলো তোমার সাথে অমনটা করে কোন দিকে গিয়েছে? তারা আমার সাথে অসভ্যতামি করে কলেজের ভেতরেই ঢুকেছে। দিয়ার কথা শুনে বুঝতে বাকি রইল না যে ছেলেগুলো আমার কলেজের এই ছেলে পেলে। দিয়া, তুমি তাদেরকে দেখলে চিনতে পারবে তো? হ্যাঁ। এই মামুন, কলেজের গেটটা আটকে দিয়ে আয়। আর দিয়া, তুমি আমার সাথে চলো। দিয়াকে সাথে নিয়ে প্রতিটা ক্লাসের ছেলে পেলেকে দেখাতে লাগলাম। পুরো কলেজের ক্লাস করা বন্ধ হয়ে গিয়েছে আমার জন্য। দিয়াকে সাথে নিয়ে সমস্ত সেকশন ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে অনার্স দ্বিতীয় বর্ষের কক্ষে ঢুকতে দিয়া আমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিল ওই যে ছেলেপেলেগুলো। নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, সাথে সাথে গিয়ে সব কয়টা ছেলেপেলেকে কলার ধরে ক্লাসরুমের বাহিরে নিয়ে আসলাম। মামুন দুইটাকে ধরে নিয়ে এসেছে। আমি নিচ থেকে আসার সময় কাঠের একটা টুকরো নিয়ে উঠেছিলাম হাতে করে, সেটা দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করলাম সব কয়টা ছেলেকে। সারা কলেজ পুরো থমকে গিয়েছে আমার মাইক দেখে। মারতে মারতে ছেলেগুলোকে আধমরা করে ফেলেছি। সব কয়টার হাত মুখ ফেটে রক্ত পড়ছে, কিন্তু আমার রাগ যেন কোনোভাবে থামছে না। আমি মেরেই চলেছি ছেলেগুলোকে, আর অন্যদিকে ছেলেগুলো সারের মতন চেঁচাচ্ছে আর মাপ চাচ্ছে। ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছিল। তোদের ভুলের গুষ্টি মারি বলে ধ্রাম করে এক বাড়ি দিয়ে একটাকে বেহুশ বানিয়ে ফেললাম। আর ঠিক সেই সময় কলেজের স্যাররা এসে
পিছন থেকে আমায় ঝাপটে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি ছেড়ে দাও ছেলেগুলোকে। কে শুনে কার কথা? আমার কলিজায় তারা আঘাত করেছে, তাদেরকে তো আজকে আমি ছাড়ছি না। আমার মায়ের রেশ এখনো মিটেনি, কিন্তু স্যাররা আমায় পেঁচিয়ে ধরায় আমি আর মারতে পারছি না। তাই এক ঝাটকা দিয়ে স্যারদের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম, তারপর আবার মারতে শুরু করলাম। সবাই আমার রাগ দেখে ভয় কাতর হয়ে আছে। স্যাররাও আমায় আটকাতে না পেরে ভয়ে আমার থেকে দূরে সরে যায়। আর ঠিক সেই সময় দিয়া এসে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে, আর আমি সাথে সাথে শান্ত হয়ে যাই। স্যাররা সবাই দিয়ার কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে আছে দিয়ার দিকে, যে কে এই মেয়ে, যে আকাশকে কিনা আমরা অনেকেই মিলে থামাতে পারলাম না, আর সেখানে এই মেয়েটাকে ধরা মাত্রই সে সমস্ত রাগ মাটিতে ফেলে দিল। কেউ যেন কিছু বুঝে উঠতে পারছে না, সবাই অবাক দৃষ্টিতে দিয়ার দিকে তাকিয়ে আছে। তখনই দিয়া বলে ওঠে, এই আকাশ, আপনি প্লিজ শান্ত হন আর ওদেরকে ছেড়ে দিন, না হয়তো মরে যাবে ওরা। আচ্ছা ঠিক আছে যাও, ছেড়ে দিলাম, কিন্তু সবাইকে একটা জিনিস জানানোর আছে। সবাইকে আজকে একটা কথা ক্লিয়ারলি বলে দিচ্ছি, আজকের পর যদি দিয়ার দিকে কেউ যদি আঙুল তুলে তাকিয়েছিস, তাহলে তার অবস্থা কিন্তু খুব ভয়াবহ হবে। আর স্যার, আপনারা এই জানোয়ারগুলোকে কি করবেন করেন। আকাশ দেখো, ছেলেগুলো যা করছে অনেক জঘন্য কাজ করেছে, তাই তাদেরকে আমরা কলেজ থেকে বের করে দিব। আর তুমি দয়া করে নিজের রাগকে একটু দমানোর ট্রাই করো। হ্যাঁ মানছি তোমার অনেক নাম ডাক আছে, আর তুমি কলেজের জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করো। তুমি না থাকলে হয়তো আমাদের কলেজের দাঙ্গা ফাসাদ সেগুলো লেগেই থাকতো। শুধু তাই নয়, অন্যান্য কলেজের ছেলেপেলেরাও আগে এসে এই কলেজের ছেলেদের সাথে ঝামেলা করতো, কিন্তু তুমি আসার পর তা আর হয় না। তবে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে এই কলেজের শিক্ষক যারা আছেন তারা তোমার গুরুজন, তাই সেই বিষয়টা একটু খেয়াল রাখিও। জি স্যার, সেটা খেয়াল রাখবো। তবে একটা জিনিসই আমার মাথায় কাজ করে না, যে এই ছেলেগুলো আমাদের কলেজের ছেলে হয়েও তারা এই কলেজের স্টুডেন্টের সাথে অসভ্যতামো করে। শুধু অসভ্যতা বললে ভুল হবে, তারা নোংরামি করে। কত বড় বুকের পাটা তাদের। আকাশ, এই বাজে আচরণের জন্যই আমরা তাদেরকে বের করে দিব। জি স্যার, ফয়সালা আপনাদের। আর আমি দুঃখিত স্যার, কলেজের পরিবেশটাকে খারাপ করার জন্য। আপনারা প্লিজ আবার ক্লাস নেওয়া শুরু করেন, আর স্টুডেন্ট ভাইরা সবাই যে যার ক্লাসে চলে যান। আমার কথা শুনে সবাই সবার মতন ক্লাসে চলে গেল, কিন্তু দিয়া আমার সাথে দাঁড়িয়ে আছে। এই দিয়া, ক্লাস করবে না তুমি? না, আমি ক্লাস করব না। তো কি করবে? আপনার সাথে থাকবো আর গল্প করব। আচ্ছা ঠিক আছে। তারপর দিয়াকে নিয়ে নিচে চলে গেলাম। নিচে বলতে আমি আর মামুন রোজ যেখানে বসে আড্ডা দেই, সেখানে নিয়ে গেলাম দিয়াকে। দিয়া আমার কাঁধে মাথা রেখে চুপচাপ আমার পাশে বসে আছে। আমার ভিতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। একটু আগে দিয়ার জন্য ছেলেগুলোকে কি মারটাই না মারলাম, নিজেকে প্রেমিক পুরুষ মনে হচ্ছে। তবে যাই হই হব, আগে মেডিসিন খেয়ে নেই। মামুন, সিগারেট দে তো, থাকলে একটা। এখন সিগারেট খাবি তুই? হ্যাঁ, কোনো সমস্যা? না, এই নে সিগারেট, আর আমি একটু আসছি। মামুন পকেট থেকে সিগারেট বের করে দিয়ে কোথায় জানি গেল, আর আমি সেটা হাতে নিয়ে জ্বালিয়ে টানতে শুরু করলাম। কিন্তু হঠাৎই লক্ষ্য করলাম দিয়া আমার ঘাড়ে নিজের উষ্ণ ঠোঁটের জোড়া দিয়ে স্পর্শ করছে। দিয়ার এমন আচরণ দেখে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল আমার, কারণ এই জীবনের প্রথম কেউ আমার শরীরে স্পর্শ করেছে। সে এবার আমার কাঁপুনি আরো বাড়িয়ে দিল। সে এবার আমার ঘাড়ে চুমু খাওয়া আরম্ভ করে। দিয়া, কি করছো? আপনার সিগারেটের ধোঁয়ায় আমার অনেক সমস্যা হচ্ছে, তাই সমস্যা দূর করতে আমি ওই কাজ করছি। মানে কি দিয়া? মানে হলো, আপনার ওই সিগারেটের ধোঁয়া আমাকে যন্ত্রণা দিচ্ছে, তাই আমি সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে আপনার ঘাড়ে স্পর্শ করছি। এতে করে আপনার শরীরের স্মেলটা নাকে আসছে, আর সিগারেটের ধোঁয়াটা তার মতন হাওয়ায় ভেসে ভেসে চলে যাচ্ছে। দিয়ার কথা শুনে হা হয়ে গেলাম। মেয়েটা সত্যি আসলে আস্ত একটা পাগলি। তাড়াতাড়ি সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সেও আমায় জড়িয়ে ধরেছে নিজের হাত দুটো দিয়ে। তারপর তাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়াগুলো নিজের করে নিলাম। তৎক্ষণাৎ মনে পড়ল আমি কলেজের গণ্ডিতে দাঁড়িয়ে আছি। সাথে সাথে দিয়াকে ছেড়ে দিলাম
আর ঠিক সেই সময় মামুন আমাদের দিকেই আসে। কিরে, কোথায় গিয়েছিলি? আরে বাইরে গিয়েছিলাম একটু। আচ্ছা শোন না, নতুন যারা অ্যাডমিশন নিয়েছে সেখান থেকে একটা মেয়েকে আমার বেশ ভালো লেগেছে রে। এই যে দেখ, দূর থেকে মেয়েটার একটা ছবি তুলে এনেছি। কই দেখি, দেখা। মামুন ফোনটা এগিয়ে দিয়ে সেই মেয়েটাকে দেখাচ্ছে। বাহ, মাশাআল্লাহ, সুন্দর তো মেয়েটা। দোস্ত, এখন কি করবো বলতো? কি করবি আর? ভালো লাগলে প্রপোজ করবি। কি বলছিস এসব? তো কি করবি তুই? তোর কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? আরে না না, দূর। তাহলে যেটা বলেছি সেটাই কর। আর তবে আগে একটু ভালো করে দেখে শুনে নে, পরে গিয়ে প্রপোজ করিস। আর দরকার হয় দিয়া তোকে সাহায্য করবে এই বিষয়ে। আমাকে তো দেখালেন না মেয়েটাকে, তাহলে কিভাবে সাহায্য করব? আচ্ছা নাও দেখো তুমি। মামুন ফোনটা এগিয়ে দিয়ে মেয়েটার পিকটা দিয়াকে দেখালো। সে মেয়েটাকে দেখে থতমত খেয়ে যায় আর আকাশ জিনিসটা লক্ষ্য করে। কি হয়েছে দিয়া? না না, কিছু না। তো মুখের বুলি বন্ধ হয়ে গেল কেন? কই মুখের বলি বন্ধ হয়েছে আমার তো দিব্যি কথা বলছি। আচ্ছা, তাহলে বলো মেয়েটা কেমন দেখতে, আর মামুনের সাথে মানাবে কিনা? মোটামুটি সুন্দরী। আর মামুন ভাইয়ের সাথে মানাবে বলতে রং ঠং দেখে তো মনে হচ্ছে মানাবে, কিন্তু পরে কি হয় কে জানে। পরে কি হবে মানে বুঝলাম না। আরে আমি বলতে চেয়েছি যে মেয়েটার কোনো রিলেশন আছে কিনা সেসব নিয়ে জেনে শুনে এগোতে। ও হ্যাঁ, মামুন তুই সেসব বিষয় জেনে এগোবি। আচ্ছা আচ্ছা চল এবার উঠা যাক। আর দিয়া, এবার বাসার দিকে যাওয়া দরকার। হ্যাঁ, আমিও চলে যাব। ঠিক আছে চলো, তোমায় গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি। তারপর দিয়াকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। মামুনও চলে গেল। আমি গাড়ি থেকে নামতেই দেখি বাসার সামনে কয়েকজন ছেলে পেলে দাঁড়িয়ে আছে। ছেলেগুলোকে দেখে মনের মধ্যে একটা বাড়ি খেলো। কিরে, ছেলেগুলো কারা? না, গিয়ে দেখি। আর একটু সামনে যেতেই দেখতে পেলাম আরাফাত ঘরের দরজায় বসে আছে। সে আমাকে দেখতে পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। কিরে, হঠাৎ তুই এখানে? আর ছেলে পেলেগুলো কে? ভাই, একটা জিনিস দেখাতে এসেছি আপনাকে। আর ছেলেগুলো আমাদের দলেরই ছেলেপেলে, কিছুদিন আগে আমাদের গ্রুপে জয়েন হয়েছে। ও আচ্ছা, কি দেখাবি দেখি, দেখা। আরাফাত পকেট থেকে ফোন বের করে আকাশের হাতে দিয়ে বলে, ভাই ছবিটা দেখেন, এই ছবির মেয়েটাই নাকি সেই মাফিয়া মেয়েটা যে আপনাকে মারার জন্য ছেলেগুলোকে সুপারি দিয়েছিল। আরাফাতের হাত থেকে ফোনটা নিয়ে ছবিটার দিকে তাকাতেই বড় সড়ো একটা শক খেলাম। ও আল্লাহ, কি করে সম্ভব এটা? এটা তো সেই মেয়ে যাকে মামুন পছন্দ করে, যার ছবি সে আমাকে আর দিয়াকে দেখিয়েছিল। আরাফাত, তুই কি শিওর এটাই সেই মেয়ে? ভাই, তথ্য তো সেমনটাই পেলাম। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই মেয়েটা সেই মাফিয়া মেয়েটা না। তবে আমার সন্দেহের তালিকা থেকেও বের করতে পারছি না, কারণ এই মেয়ের পিক মামুন এনে দেখালো, আবার সেই মেয়ের সাথেই মাফিয়া মেয়েটার সংযুক্ত। সবকিছুই কেমন যেন গোলমাল পাকিয়ে যাচ্ছে। আচ্ছা আরাফাত, তুই না বলেছিলি যে সেই মাফিয়া মেয়েটার ধারে কাছে যাওয়া সম্ভব না, কিন্তু এখন তোরা এত সহজে এই মেয়েটার পিক পেলি কোথায়? হ্যাঁ আমি বলেছিলাম, কিন্তু ভাই খবরই তো এই মেয়ের পিকে দিল। ভালো করে দেখ কোনো ভুল মেয়ের পিক দিয়েছে কিনা। ভাই সেটা কি করে সম্ভব যে আমাদের জন্য সব সময় কাজ করে, যে আমাদেরকে সব সময় সমস্ত রকমের তথ্য দেয়, সেই মানুষটা আশা করি আমাদেরকে ভুল ইনফরমেশন দিবে না। তাও ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে, মেয়েটার বিষয়টা আমি দেখছি, কারণ মেয়েটা আমার চোখের সামনেই চলাচল করে বা করতে হবে। ওকে ভাই। আরাফাতরা চলে গেল, কিন্তু আমার ভিতরে এখনো সেই জিনিসটা ঘুরপাক খাচ্ছে যে আরাফাত যার ছবি দেখালো সেই মেয়েটাই কি সেই মাফিয়া? না, এর উত্তর আমার জানা নেই। তবে একটা জিনিস বলতে পারি যে এই মেয়েটাই যদি সেই মাফিয়া হয় তাহলে মামুনকে সতর্ক করতে হবে আমার, কিন্তু সে না কোনো আবার ভুল বুঝে বসে। দূর, কিছুই যেন ভাবতে পারছি না। আর যা হবে পরে দেখা যাবে। আগে নিজের মাথা ঠান্ডা করি, তারপর বাসায় ঢুকে বিছানায় গা এলিয়ে দিলাম। সাথে সাথে ঘুম চলে আসে। গোসল, খাওয়া দাওয়া সমস্ত কিছুই রসাতলে গিয়েছে। এক ঘুমে বিকাল হয়ে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর গায়ে শার্ট লাগিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম।
আর বের হওয়ার সময় মামুনকে ফোন দিয়ে পার্কে আসতে বললাম। তারপর আমি বাসা থেকে বের হয়ে সোজা পার্কে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মামুন আগে থেকেই হাজির। কি রে, তুই কখন এলি? আরে একটু আগেই আসলাম। আচ্ছা মামুন, তোর যে মেয়েটাকে ভালো লেগেছে তার সম্পর্কে কিছু জানিস কি? আরে না, তেমন কিছু জানি না, তবে তার নাম আর তার বিষয়ে টুকটাকি কিছু জানতে পেরেছি। মেয়েটার নাম হলো ফাহা, আর সে নাকি অনেক চুপচাপ স্বভাবের একটা মানুষ। কোনো ছেলের সাথে নাকি সে মিশে না, আর তার এই জিনিসটাই আমার সবচাইতে বেশি ভালো লেগেছে। তার নামটা যেমন সুন্দর, তার চাল চলনও তেমন সুন্দর। আমার যে করেই হোক ফাহাকে চাই, ওকে আমি নিজের বউ বানাবো। মামুনের কথা শুনে কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ ওর বিষয়ে যা জানি তা মামুনকে বললে তার মন খারাপ হয়ে যাবে। আর তাছাড়া সে আমায় ভুলও বুঝতে পারে যে তার ভালো আমার সহ্য হয় না। না, ওকে এখন কিছুই বলা যাবে না, কারণ এখনো পুরোপুরি শিওর না যে সেই মেয়েকে। আগে আরো পাকাপোক্ত ভাবে শিওর হয়ে নেই, পরে না হয় মামুনকে জানাবো। আচ্ছা শোন, যাই করিস না কেন ভেবে চিন্তে করবি। হ্যাঁ, সেটা তো করবই। আচ্ছা চল, চা বা কফি কিছু খাওয়া যাক। হ্যাঁ চল। মামুনের সাথে একটা কফি শপে গেলাম। পরে সেখানে বসে কফি খেতে খেতে অনেকটা সময় আড্ডা দিলাম। পরে ঘরে চলে এসেছি। তারপর নিত্যদিনের ন্যায় সেদিনটাও কাটিয়ে দিলাম ঘরের মাঝে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। আজ নিয়ত করেছি ক্লাস করব, তাই সেই মোতাবেক ব্যাগে বই নিয়ে কলেজে এসেছি। ঠিক তখনই মামুনের দেখানো সেই মেয়েটা আমার চোখের সামনে দিয়ে হেঁটে তার ক্লাসরুমে চলে গেল। আমি তার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছি, দেখছি কোন রকম কিছু চোখে পড়ে কিনা, কিন্তু কিছুই পড়লো না। তবে একটা জিনিস নোটিশে করেছি, মেয়েটা কেমন যেন স্বাভাবিক না। মানুষ হাঁটাচলা করলে আশেপাশে একটু হলেও দেখে, কিন্তু তার নজর ছিল একদম মাটির দিকে। মেয়েটাকে নিয়ে মনের ভিতরে একটা কৌতূহল জাগলো, তাকে নিয়ে ভাবছিলাম। ঠিক তখনই দিয়া এসে আমাকে হাতের আঙ্গুল দিয়ে খোঁচা দেয়। এই যে মশাই, কি করছেন? আর এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলেন? আরে না, তেমন কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। আচ্ছা তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আপনি? আমি একটু আগে এসেছি। আচ্ছা শোনো, তোমায় একটা দায়িত্ব দিলে সেটা পালন করতে পারবে? কি দায়িত্ব? তুমি মামুনের পছন্দ করা মেয়েটার দিকে নজর রাখো তো, যে সে কি করে বা তার আচার আচরণ কেমন। হঠাৎ ওই মেয়েকে নিয়ে আপনার চিন্তার মাত্রা বাড়লো কেন শুনি? আরে মামুন আসলে মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই তার বিষয়ে একটু ভালো মন্দ জানার জন্য তোমায় বললাম আর কি। কারণ আমি চাই না আমার বন্ধু কোনো খারাপ মেয়ের সাথে রিলেশনে যাক। আরে সে তো খারাপ না। মানে তার বিষয়ে তুমি কি করে জানলে? আসলে হয়েছে যে মেয়েটার চলাচল দেখে খারাপ মনে হয়নি, সেটা বলতে চেয়েছিলাম। দিয়ার কথা শুনে কেমন যেন একটা খটকা লাগলো। আচ্ছা তাও খবর নাও, আর এখন গিয়ে সোজা ক্লাসে মন দিবে। আর একটা কথা, আমি যেন কখনো তোমায় কোনো ছেলের সাথে হাসি ঠাট্টা করে কথা বলতে না দেখি। বারে, হাসি ঠাট্টা করলে কি হবে? কারণ তুই খালি আমার সাথে হাসি ঠাট্টা করবি। কেন? আমি আপনার সাথে কেন হাসি ঠাট্টা করতে যাব? কারণ তুই আমার। ইস, আমায় কি নিজের নামে রেজিস্ট্রি করে রেখেছেন নাকি? মেয়েটার কথা শুনে মেজাজটা খারাপ হওয়ার উপক্রম হচ্ছে। হ্যাঁ, তোকে আমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছি, আর এখনো করব বলে এক টান দিয়ে দিয়াকে নিজের বাহুডরে নিয়ে নিলাম। তারপর তার সমস্ত মুখমণ্ডলে চুমু খেতে লাগলাম। চুমু খেতে খেতে তার ঠোঁটে এসে আটকিয়েছি। হঠাৎই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আই, পাগল হয়ে গেছেন আপনি? মানুষের সামনে এমন আচরণ কেউ করে? আমি করি, কারণ তুই খালি আমার। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আপনার, কিন্তু মানুষজন দেখলে কি ভাবে বলুন তো? কে কি ভাববে সেসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার মাথা ব্যথা হচ্ছে তোমাকে নিয়ে। তুমি কোনো ঝামেলা না করলেই হয়। আচ্ছা হয়েছে, এবার পাগলামো বন্ধ করুন। আর আমি কোনো ঝামেলা টামেলাতে নেই, আর ঝামেলা করতে চাইলেও তো করতে পারবো না, কারণ আপনি আমায় আস্ত গিলে খেয়ে ফেলবেন। শুধু গিলে খাবো না, সেদিন একদম জোর করে তোকে নিজের করে নিব। দুনিয়ার মহলে আর আসতে দিব না। বাপ রে বাপ, কি সিরিয়াস টাইপ মানুষ আপনি। হ্যাঁ, আমি অনেক সিরিয়াস। আচ্ছা এবার ক্লাসে যাও, অনেকটা সময় নষ্ট হয়েছে কথা বলে। তোমার ক্লাসও হয়তো শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, যাচ্ছি। দিয়া ক্লাসে চলে গেল, আর অন্যদিকে
আমি আমার মতন ক্লাসে চলে এলাম। সবাই আমাকে ক্লাসে দেখে চুপচাপ হয়ে গেল। আমার ক্লাসের স্যার এখনো আসেনি। আমি স্বাভাবিকভাবে একটা টেবিলের উপরে বসে পড়লাম। তার কিছু সময় পর মামুন আসলো। সে এসে আমার পাশে বসলো। দুজন একটু কথা বলে স্যারের জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পর অপেক্ষার প্রহর কাটলো। স্যার ক্লাসে আসলো, এসে ক্লাস নিতে শুরু করলো। আজ অনেক কয়টা ক্লাস করেছি, আর মাত্র 1 ঘন্টা বাকি। এই মামুন, আজকের মতো ক্লাস এখানেই শেষ রে। আজকে আর ক্লাস করব না। আচ্ছা চল, আমিও বেরিয়ে যাব। শেষ ঘন্টা না করে মামুনের সাথে বেরিয়ে গেলাম। ক্লাস থেকে বের হয়ে মামুনকে বললাম, মামুন চল তো, দিয়ার ক্লাস থেকে ঘুরে আসি। হ্যাঁ চল, এই সুযোগে আমি ফাহাকে দেখতে পারবো। মামুনকে নিয়ে দিয়ার ক্লাসে চলে গেলাম। দিয়া আমাকে দেখতেই ক্লাস না করে সকলের সামনে ব্যাগ হাতে নিয়ে চলে গেল। এই দিয়া ক্লাস করবে না? না, আমি আর ক্লাস করব না। এই মেয়ে, আর 1 ঘন্টা আছে খালি ক্লাস শেষ হতে। ক্লাসটা শেষ করে বের হও একদম। দিয়া হঠাৎ করেই সকলের সামনে চেঁচিয়ে ওঠে, এই যে আমি বলেছি না যে আমি আর ক্লাস করব না। এই দিয়া, এতটা হাইপার হচ্ছ কেন তুমি? কারণ আমার এখন আর ক্লাস করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি আমাকে ক্লাস করতে জোর করছেন, তাই হাইপার হয়েছি। তো কি করবে এখন? কি করব আর, আপনার সাথে বসে বসে ভালো কিছু মুহূর্ত কাটাবো। দিয়ার কথা শুনে ভিতরে লাড্ডু ফুটেছে মতন অবস্থা। আচ্ছা ঠিক আছে, দিয়াকে নিয়ে আমাদের বসার অবস্থানে চলে এলাম। মামুনও আমাদের সাথে এসেছে। দোস্ত, মেয়েটাকে দেখতে পেলি? না রে, তাকে তো ক্লাসের কোথাও দেখিনি। কারণ সে আপনারা আসার 1 ঘন্টা আগে ক্লাস থেকে বেরিয়ে গিয়েছি। ও আচ্ছা, কিন্তু কোথায় গিয়েছে? কে জানে কোথায় গিয়েছে, হয়তো বাসায় যাবে গেলে, না হয়তো কলেজেই থাকবে। কিন্তু তাকে তো আমরা কলেজের বাইরে দেখতে পাইনি। তাহলে হয়তো বাসায় চলে গিয়েছে। হ্যাঁ, সেটাই হবে হয়তো। মামুন ফাহাকে দেখতে না পেয়ে মন খারাপ করে ফেলে। আরে মামুন, তুই মন খারাপ করিস না। ভালোবাসার মানুষ কখনো এত সহজে ধরা দেয় না। দেখবি একসময় তুই ঠিকই তাকে নিজের করে পাবি। জানি না রে কি আছে কপালে, তবে মেয়েটা আমার কলিজার গেথে গিয়েছে। মামুনকে কি বলে সান্ত্বনা দিব জানি না, তবে মন থেকে খালি দোয়া এটাই করি যে সেই মেয়েটা যেন ভালো হয়, আর মামুনের সাথে যেন তার সমস্ত কিছুই সঠিকভাবে হয়। কিন্তু বর্তমানে মামুনের চেহারাটা পুরো আধার হয়ে আছে। ওকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। তখনই মামুন বলে ওঠে, আকাশ তোরা থাক, আমি বাসায় চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, চল আমরাও আজকে বাসায় চলে যাব। কিন্তু শোন, কালকে সেই মেয়েটা কলেজে আসলে আমি তোর বিষয়টা দেখব। তুই ভালো করে জানিস যে আজ পর্যন্ত কোনো কাজে আমি ফেল হইনি। সো তোর ব্যাপারেও হব না। ধন্যবাদ বন্ধু। তারপর সবাই সবার মতন বাসায় এসে গেলাম। দিয়াকে তার বাসায় পাঠিয়ে দিয়ে মামুন আর আমি যে যার মতন চলে গেলাম। এদিকে আমি বাসায় আসতেই দরজার নিচে একটা খাম চোখে পড়লো। কে যেন একটা খাম আমার দরজার নিচে রেখে গেছে। কৌতূহল করে সেটা হাতে উঠালাম। সেটা হাতে নিয়ে বুঝতে পারলাম খামটার ভিতরে কোনো একটা কিছু আছে। তারপর খামটা খুলতেই দেখি ভাঁজ করা একটা সাদা কাগজ। কৌতূহলটা যেন আরো বেড়ে গেল। কাগজের ভাঁজটা খুলে দেখি কিছু লেখা আছে কাগজটাতে। কোনো কিছু না ভেবে লেখাটা পড়তে শুরু করলাম। আপনি যাকে আপন ভাবছেন সে আপন নয়। মনে রাখবেন, বিকেল বেলায় সূর্য মেঘের আবরণে ঢেকে গেলে পরের সকালে সেই সূর্যই আবার নতুন রূপে আকাশে উদিত হয়। তারপর আর কিছু লেখা নেই। লেখাটা পড়ে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠল, কারণ লেখাটা আমায় কি ইঙ্গিত করতে চাইছে তা আমি বুঝে ফেলেছি। তাড়াতাড়ি কাগজটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। তারপর চাবি দিয়ে দরজা খুলে বাসায় ঢুকে সোফায় গা ছেড়ে দিয়ে বসে পড়লাম। মাথাটা ভো ভো করে ঘুরছে, মনে হচ্ছে যেন নিজের ভিতরেই ঘূর্ণিঝড় বইছে। অনেকটা সময় সোফাতে বসেই কাটিয়ে দিলাম। দেওয়াল ঘড়িটার দিকে নজর পড়তেই দেখি ঘড়ির কাঁটা 2টা ছাড়িয়ে গেছে। তাড়াতাড়ি সোফা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে ফিরে আসলাম। তারপর খাবার খেতে খেতে মাথায় আসলো আরাফাতের কথা। যেই ভাবা সেই কাজ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আরাফাতকে ফোন লাগিয়েছি। হ্যাঁ ভাই বলেন। শোনো, আমার কেন জানি মনে হচ্ছে মাফিয়া মেয়েটা আমার খুব নিকটে। তুই সেই মেয়েটা সম্পর্কে একটু ভালো করে জাস্টিফাই কর। আচ্ছা ভাই। তারপর ফোনটা রেখে দিলাম। কিন্তু আমার মনের ভিতরে বাড়ি খাচ্ছে অন্য কিছু নিয়ে। আমার মনে হয় না যে সেই ফাহা মেয়েটাই মাফিয়া। ধুর, এসব নিয়ে আর ভাবতে পারছি না। মাথায় আর চাপ না নিয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেল বেলায় মামুনের ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। কিরে মামুন, হঠাৎ ফোন দিলি যে?
তোর সাথে একটু জরুরি কথা ছিল। তুই এখন কোথায় আছিস? কোথায় থাকবো আবার, বাসায় আছি। আচ্ছা, রেডি হয়ে শপিং মলে চলে আয়। ওকে। তারপর ফোনটা রেখে দিয়ে রেডি হয়ে শপিং মলে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মামুন চোখ মুখ কালো করে বসে আছে। কিরে, কি হয়েছে রে? আকাশ, আসলে আমার কাছে একটা মেইল এসেছে। সেখানে কে যেন 2 বাক্যের কিছু একটা লিখে পাঠিয়েছে। কি সেটা? সেখানে লেখা আছে, ভাবিয়া করিবেন কাজ, না হয় হয়ে যাবে দের। আপনি যা হোক সাধারণ ভাবিতেছেন, সে আসলে ভয়ঙ্কর এক রক্তচোষা। এই লেখাটা কে যেন মেইল করেছে। এটার মানে কি আকাশ? মামুনের মেইলের 2 শব্দের বাক্য শুনে ভিতরটা পুরো শুকিয়ে গেছে। কারণ এই 2 শব্দের বাক্যটার অর্থ আমার জানা। মামুন আসলে কেউ একজন আমাদেরকে অনেক সতর্ক করতে চাইছে যে আমরা হয়তো কোনো বড়সড় বিপদে ফাঁসতে চলেছি। তাই কেউ একজন আমাদেরকে আড়াল থেকে বাঁচাতে চাইছে। কি সব বলছিস আকাশ? আমি সত্যিই বলছি, কারণ তোকে মেইল করেছে আর আমাকে দিয়েছে চিঠি। এই সমস্ত কিছুর পিছনে একজন আছে, সে হচ্ছে মাফিয়া মেয়েটা। আর সেই মাফিয়া মেয়েটাই হয়তো আমাদের আশেপাশে ঘুরঘুর করছে আমাদেরকে মারার জন্য। আর আমরা তাকে ভালো মনে করে তার সাথে চলাফেরা করছি। তাই কেউ একজন আমাদেরকে সতর্ক করতে চাইছে। আকাশ, সব কিছুই যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, তুই এসব নিয়ে টেনশন করিস না। তুই শুধু ফাহার বিষয়টা নিয়ে ভাব, বাকি সমস্ত কিছু আমি সামলে নিব। আরে, ওই মাফিয়া মেয়ের মতন কত শত মেয়ে আসছে আর গেছে, কোনো দিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি, আর পারবেও না। সো খামোকা টেনশন না করাই ভালো। আর যদি কিছু হয় সেটা সময় দেখা যাবে। আকাশ, তাও টেনশন হচ্ছে রে। একদিকে ফাঁকে নিয়ে টেনশন, অন্যদিকে সেই মাফিয়া মেয়েটা। আরে বেটা, কিসের এত টেনশন তোর? হ্যাঁ, আচ্ছা, যা বাদ দিলাম সমস্ত কিছু। এবার কি অর্ডার করব বল? যা খুশি কর। আচ্ছা। মামুন তার নিজের মতন খাবার অর্ডার করলো। তারপর দুজন মিলে খেয়ে দিয়ে অনেকটা সময় আড্ডা দিলাম। রাত বাজে 8টা। তারপর সেখান থেকে দুজনের মতন চলে এলাম। আমি বাসায় পৌঁছাতেই আরাফাত ফোন দিল। ভাই, অনেক বড় একটা জিনিস বের করেছি। কি? ভাই, যার ছবি দেখিয়েছি সে মাফিয়া মেয়েটা না। কেউ যেন বুঝে আমাদেরকে গোমরা করার জন্য সে মেয়ের পিক দিয়েছে। এখানে মাফিয়া মেয়েটা অন্য কেউ। ইন্না লিল্লাহ, যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোরা মাফিয়া মেয়েটার খোঁজ লাগানো চালু রাখ, আর আমি আমার মতন কাজ চালিয়ে যাচ্ছি। আচ্ছা ভাই। তারপর ফোনটা রেখে দিলাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি দিয়া কলেজের বাহিরে দাঁড়িয়ে আছে। দিয়া, বাহিরে দাঁড়িয়ে আছো কেন? আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ও তাই? হুম। আচ্ছা চলো, ভিতরে চলো। দিয়াকে নিয়ে কলেজের ভিতরে ঢুকে আমাদের সেই বসার প্লেসটাতে বসে পড়লাম। দিয়াকে আজ কেন জানি খুশি খুশি লাগছে, কিন্তু আমার ভিতরে সেই মেয়েটাকে নিয়ে জটলা পেকে আছে। এই যে, আপনার চোখ মুখ কালো কেন? আরে না, এমনিতেই। আমার তো মনে হয় না যে এমনিতেই। আমার তো মনে হচ্ছে যে কিছু একটা হয়েছে। আরে না, বললাম তো। আচ্ছা ঠিক আছে, না হলে নাই। এবার দেখি আমাকে জড়িয়ে ধরে বসুন। হঠাৎ এমন পাগলামো করার মানে? পাগলামো কোথায় করছি? হ্যাঁ, আমি আমার প্রিয় মানুষটাকে জড়িয়ে ধরতে চেয়েছি, এটাতে পাগলামো কোথায়? দিয়ার কথা শুনে মুখে তালা লেগে গেল। মেয়েটার মনেও হয়তো আমার জন্য জায়গা হয়ে গিয়েছে, কিন্তু সে স্থির নেই। সে নিজেই আমাকে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ঠিক তখনই দেখি ফাহা নামক মেয়েটা আসছে, আর তার পিছনে পিছনে মামুন। দিয়া, আমায় ছাড়ো তো একটু, আমি ফাহার সাথে একটু কথা বলবো মামুনকে নিয়ে। দিয়া আমার কথা শুনে আমায় ছেড়ে দিল। আমি সেখান থেকে উঠে ফাহার কাছে চলে গেলাম। এই যে ফাহা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, আমি জানি আপনি আমায় কি বলবেন, কিন্তু বিশ্বাস করুন আমার মনের অবস্থা ভালো নেই। কিছু একটা নিয়ে অনেক ঝামেলায় আছি। যদি কিছু মনে না করেন তাহলে কথাটা কালকে বললে হয় না? ফাহার কথা শুনে থতমত খেয়ে গেলাম। আমি কি বলতে চাইছি সেটা সে জানলো কি করে? মাথায় তো কিছুই খেলছে না। তাও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বলবো। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা তারপর চলে গেল, আর তখনই মামুন এসে হাজির। দোস্ত, কি বলবো রে? তেমন কিছুই বলেনি, আর বলবেই বা কি করে? কারণ আমি তোর কথা তো তাকে বলিনি।
কারণ তার নাকি আজ মন খারাপ, তাই সে কালকে শুনবে বলেছে আমার কথা। ও আল্লাহ জানে কি রিয়াকশন আছে ওর। মামুন, তুই নিশ্চিন্ত থাক। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সে কিন্তু তোর বিষয়ে অলরেডি খবর পেয়ে গিয়েছে, কারণ তার হাবভাব দেখে সেটা আমি বুঝে নিয়েছি। সেটা কি করে জানলো? কি করে জেনেছে সেটা আমি জানি না, তবে সে যে জেনেছে সেটা আমি শিওর। আকাশ, এখন কি হবে আল্লাহ জানে। কি হবে আর? সে তোর বউ হবে। আকাশ, তুই ঠাট্টা করিস এখনো? ঠাট্টা না, সত্যি বললাম। সত্যি হলে তো ভালোই। আচ্ছা চল এবার ক্লাসে যাওয়া যাক। তারপর সবাই সেখান থেকে উঠে যে যার মতন ক্লাসে চলে গেলাম। আজও প্রায় অনেক কয়টা ক্লাস করেছি, তবে শেষের ঘন্টাটা করিনি। শেষের ঘন্টা না করে আমি আর মামুন কলেজের বাহিরে একটা খালি জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি। হঠাৎই দেখি সেদিন কলেজের যে ছেলেগুলোকে আমি মেরেছিলাম দেওয়ার জন্য, সেই ছেলেগুলো আরো সাথে অনেক ছেলে পেলে মিলে আমার দিকেই এগিয়ে আসছে, সবার হাতেই লাঠি ছোটা। ছেলেগুলোকে দেখে আমি মামুনকে বললাম, মামুন তাড়াতাড়ি জায়গা ত্যাগ কর এখান থেকে। কিন্তু কেন? কারণ এখানে একটা বড়সড় ঝামেলা হবে, তুই তাড়াতাড়ি জায়গা ত্যাগ কর, আমি এদিকটা দেখছি। না, আমি তোরে ছেড়ে কোথাও যাচ্ছি না, যা হবে দেখা যাবে। তুই আসলে একটা ঘাওড়া মামুন। হ্যাঁ, যা বলার বলতে পারিস। আমি মামুনকে আর কিছু না বলে তাড়াতাড়ি আরাফাতকে মেসেজ করে বলে দিলাম। অন্যদিকে ছেলেপেলে গুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। তারা এসেই আমার আর মামুনের উপরে প্রহার করতে শুরু করে। অনেক কয়জন ছেলে পেলে তাদের, আর এদিকে আমি আর মাত্র মামুন। কিন্তু আমরাও কম না, আমরাও প্রতিহার করতে শুরু করলাম। ঠিক সেই সময় হঠাৎ করেই ফায়ারিং এর আওয়াজ কানে আসলো। সাথে সাথে সবাই স্টপ হয়ে গেলাম। চোখ পাকিয়ে চারপাশটা দেখতে লাগলাম। চোখের সামনে কিছুই দেখতে পেলাম না, কিন্তু যেই না পিছনে ফিরেছি তখনই দেখি প্রায় শতাধিক ছেলে পেলে আমার পিছনে দাঁড়িয়ে আছে, সবার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। আমি তাদেরকে দেখে থতমত খেয়ে গেলাম, কারণ এত ছেলে পেলে তো আমার না, আর আমার হলেও আরাফাতকে তো দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় তাদের ভিতর থেকে দিয়া আর ফাহা নামক মেয়েটা সামনে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে আমার। কে এই দিয়া আর ফাহা? থ হয়ে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে আছি। অন্যদিকে দিয়া হাতে হকি স্টিক নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। দিয়ার কর্মকাণ্ড দেখে ভিতরটা যেন মরুভূমির মতন শুকিয়ে গেছে। দিয়া আকাশের দিকে এগিয়ে যাচ্ছে হাতে হকি স্টিক নিয়ে। দিয়ার কাণ্ড দেখে আকাশের 12টা অলরেডি বেজে গিয়েছে, কিন্তু তবুও সে নিজেকে স্ট্রং রাখার ট্রাই করেছে। দিয়া হকি স্টিক হাতে নিয়ে আকাশের শরীরে দ্রাম করে এক বাড়ি বসিয়ে দেয়, আর আকাশ সাথে সাথে চোখ অফ করে ফেলে। কিন্তু দিয়া বাড়িটা আকাশকে না মেরে মাটিতে মারে। আকাশ চোখ খুলতেই দেখে সে ঠিকঠাক ভাবে দাঁড়িয়ে আছে, আর দিয়া তার সামনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কিরে পাগল, ভয় পেয়েছো বুঝি? আকাশের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, সে রোবটের মতন দাঁড়িয়ে আছে। আই পাগল, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তোমায় মারবো না, আমি মারবো তাদেরকে যারা তোমায় মারতে এসেছে। তারপর দিয়া সেই লাঠিটা নিয়ে সেই ছেলেগুলোকে উড়োধুড়ো মারতে শুরু করে। ছেলেপিলেগুলোকে দিয়ার এত বিশাল দলবল দেখে প্রতিঘাত করার মতন দুঃসাহসও করতে পারছে না। দিয়া সব কয়টা ছেলেকে মারতে মারতে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। সব কয়টা ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। দিয়া আজ যেন কোনো হিংস্র পশুর রূপ নিয়েছে। আর অন্যদিকে সবাই দিয়ার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বিশেষ করে আকাশ, যে কিনা আগের দিয়ার সাথে এখনের দিয়াকে কোনোভাবেই মিলাতে পারছে না। সে শান্তশিষ্ট একটা মেয়ে হিসেবে দিয়াকে চিনত, আর সেই দিয়াই কিনা ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে চলে এলো। দিয়ার এমন রূপ দেখে তার মনের ভিতর খালি একটা জিনিস এই বাড়ি খাচ্ছে, যে এই দিয়া কে। আর ঠিক সেই সময় এই দিয়া ছেলেগুলোকে মেরে রক্তাক্ত অবস্থায় সে আকাশের সামনে দাঁড়ায়। অপরদিকে ঠিক একই সময়ে আকাশের ছেলেপিলে চলে আসে। তারপর ছেলেপিলেকে দেখে আকাশের বুকে একটু সাহস আসে, যদিও সে একা লড়াই করতে ভয় পায় না। কিন্তু এখানে তো লড়াই না, সে কারোর ভয়ঙ্কর রূপ দেখেছে। আকাশের নীরবতা দেখে দিয়া বলে ওঠে, কি হলো, এতটা ঘাবড়ে আছো কেন? দিয়া, কে তুমি? জানতে চাও কে আমি? হ্যাঁ। আমি সেই মাফিয়া, যেই কিনা তোমায় মারার জন্য লোক পাঠিয়েছিলাম।
দিয়ার মুখে এমন কথা শুনে আকাশ থতমত খেয়ে যায়। আর অন্যদিকে আকাশের ছেলেপিলেরাও ক্ষিপ্ত হয়ে যায় দিয়ার উপরে। দিয়ার মুখে এইসব কথা শুনে আরাফাত বলে ওঠে, ভাই, এদের সব কয়টা কাজ এখানেই মেরে দাফন করে দিব। আই ছেলে, এই ভুল ধারণা করতে যাস না। আমায় মারতে এসে উল্টো তোরাই মারা পড়বি। দিয়া, তাহলে আমার সাথে এভাবে ছলনা করার মানে কি? যদি আমাকে মারারই হতো তাহলে এভাবে ছলনা না করে আমায় মেরে ফেললেই পারতে। আই ছেলে, একদম চুপ। তোর ওই মুখে যেন আর একটা বাজে কথাও না শুনি। আর আমি এখন কি বলি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ, আমি তোকে মারতে চেয়েছিলাম, কারণ আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ার সাথে নাকি তুই বাড়াবাড়ি করেছিস। আর তাছাড়া দেশের অনেক কজন নেতাও নাকি তোর জন্য কিছু করতে পারে না, তাই তারা সবাই মিলে প্ল্যান করে তোকে মেরে ফেলার। তাই আমাকে পাঠিয়েছে তোকে মারার জন্য। কিন্তু আমি জানি যে তোর অনেক ক্ষমতা আছে। তুইও চাইলে আমার সাথে বরাবরের মতন টক্কর দিতে পারিস বা আমায় মেরেও ফেলতে পারিস ব্যতিক্রম হলে। কিন্তু আমি এমন কোনো ঝামেলাই চাই না, কারণ আমি যেদিন প্রথম কলেজে আসি সেদিন তুই আমার চোখের পানি মুছে দিয়ে আমার কপালে চুমু খেয়েছিস। আমি যেদিন এই কলেজে আসি সেদিন তুই আমার জন্য স্যারের সাথে লড়াই করেছিস। শুধু তাই নয়, তুই আমার জন্য আরো অনেক কিছুই করেছিস। তোর জন্য সেদিন আমি ন্যায় বিচার পেয়েছি। তুই আমার জন্য সেই ছেলেগুলোকে মেরেছিস। তো আমি মানুষটা তোর সাথে বেইমানি করি কি করে? তবে হ্যাঁ, আমি তো বললাম যে তোকে আমি মারতে চেয়েছি, কিন্তু সেটা তোকে না জেনে শুনে। কিন্তু আমি যখন জানতে পেরেছি যে আমার জন্য যে দুনিয়ার সমস্ত প্রকার সমস্যার মুখোমুখি হতে পারে আমি তাকে মারতে চলেছি, সেদিন আমি এই সমস্ত কিছু বাতিল করে দিই। কারণ তুই মানুষটাকে মারা আমার পক্ষে সম্ভব না, কারণ এমন একটা মানুষকে আমি কখনোই মারতে পারবো না। আর মারতে পারবো কি করে? আমিও যে তোকে ভালোবেসে ফেলেছি, আর ভালোবাসার মানুষকে কি কেউ মারে নাকি? দিয়ার কথা শুনে 1000 ভোল্টের একটা শক খেলাম। দিয়ার কথাগুলো শুনে যেন আমার সমস্ত শরীর পাথরের রূপ ধারণ করে নিয়েছে। এত বড় ঝাটকা আমি এই জীবনে প্রথম খেলাম। কি হলো, কথা বলছো না যে? দিয়া, তুমি কি সত্যি বলছো এসব? হ্যাঁ বাবা, আমি সত্যিই বলছি। আমি আমার কলিজার গায়ে কোনো দিনও হাত দিব না। দিয়ার কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না। সাথে সাথে এক টান দিয়ে দিয়াকে নিজের বুকে নিয়ে নিলাম। শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি দিয়াকে। দিয়াও আমার বুকে মাথা রেখে চুপটি করে পড়ে আছে বুকের মাঝে। আর অপরদিকে আমার চোখ জোড়া দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। দিয়া আমার চোখ থেকে অশ্রু পড়তে দেখে বলে, আই আকাশ, প্লিজ কান্না করিও না। তুমি কান্না করলে আমার ভালো লাগবে বলো? দিয়া, এটা তো সুখের কান্না। দিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ফাহা নামক মেয়েটা আকাশ আর দিয়ার দিকে এগিয়ে আসে আর বলে, ম্যাম, আমি একটা ভুল করে ফেলেছি। কি ভুল? ম্যাম, আমি আপনার অগোচরে একটা কাজ করেছি। যেটা হলো, আমি যখন জানতে পারি আপনি যাকে মারতে এসেছেন সে এই লক্ষ্মী ভাইয়াটা, তখন আমি ওনাকে সতর্ক করার জন্য ওনার বাসায় কয়েকটা চিঠি দেই, যাতে করে তিনি সতর্ক হয়ে যায় আর আপনার হাত থেকে বেঁচে যায়। কিন্তু আমি জানতাম না যে আপনি ওনাকে ভালোবাসেন আর মারার প্ল্যান বাতিল করেছেন। কি, তুই আমার লোক হয়ে ওর পক্ষ নিয়েছিস এতদিন? ম্যাম সরি, আসলে বিশ্বাস করুন ভাইয়াটা মানুষের ভালো করতে গিয়ে বড় বড় নেতাদের কাছে খারাপ হয়েছে। শুধু তাই নয়, ওনার জন্য এই কলেজে কোনো নারী ঘটিত সমস্যা হয় না। আমি যখন ওনার এইসব কর্মকাণ্ড সম্পর্কে জেনেছি বা দেখেছি, তখন তিনাকে আর সাপোর্ট না করে পারলাম না। ফাহা, তুই আমার সাথে বেইমানি করার ফলস্বরূপ মৃত্যু ডিজার্ভ করিস, কিন্তু এই জন্য তোকে মারলাম না বা বেঁচে গেলি। যে তুই যাই করিস না কেন, সবটাই আমার প্রিয় মানুষের জন্য করেছিস। ম্যাম প্লিজ, আপনি আমার উপরে রাগ করে থাকবেন না। না, তোর উপরে আমার কোনো রাগ নেই, কিন্তু একটা অর্ডার পালন করতে হবে আমার। কি সেটা ম্যাম? আমার কলিজার একজন বন্ধু আছে যার নাম মামুন। ওই যে ভাইটা দাঁড়িয়ে আছে, উনি তোকে ভালোবাসে। ম্যাম সেটা আমি আগেই জেনেছি। তাহলে আর দেরি কিসের? যা গিয়ে সবকিছু ঠিকঠাক করে নে। দিয়ার কথা শুনে ফাহা লজ্জায় লাল হয়ে আছে। এই যে লজ্জা পাওয়ার কিছুই নেই, যা বলেছি গিয়ে সেটা কর। আর আপনারা সবাই যে যার মতন চলে যান। যাদেরকে মেরেছি তারা এইভাবে পচে মরুক। আকাশ, তুমিও তোমার ছেলে পেলেকে চলে যেতে বলো। আচ্ছা। এই আরাফাত, তোরা সবাই চলে যা, তোদের সাথে আমার পরে কথা হবে। আচ্ছা ভাই। তারপর সবাই সবার মতন চলে যায়। আকাশের ছেলেপিলেরাও চলে যায়, আর অন্যদিকে দিয়ার কথা মতন তার লোকেরাও চলে যায়। আর এদিকে আকাশ দিয়াকে নিয়ে কলেজের ভিতরে প্রবেশ করে। তারপর তাদের বসার স্থানে গিয়ে দুজন মিলে বসে বসে গল্প করতে শুরু করে।
এই যে আকাশ সাহেব, আমি না সরি, আপনাকে আমার সমস্ত সত্যি আগেই বলা উচিত ছিল। দিয়ার কথা শুনে আবারও থতমত খেয়ে গেলাম, কারণ মেয়েটা মিনিটে মিনিটে তার রূপ পরিবর্তন করছে। এই দিয়া, তুমি না একটু আগে আমায় তুই আর তুমি বলে ডাকছিলে, কিন্তু হঠাৎ করে আপনিতে চলে আসলে কেন? আরে বলেছি না যে আমি আপনার আগে সেই দিয়া হয়ে যাব, তাই আপনি করে বলছি। এই পাগলি মেয়ে, তার একদম কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি আগের মতন হয়ে যাও, কিন্তু তুমি বলেই ডাকো, কারণ তোমার মুখে আপনি থেকে তুমি শুনতেই বেশি ভালো লাগে। তাই বুঝি? তাই। আচ্ছা দিয়া, তোমায় একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যে আমায় মারতে এসে মারলে না, এতে কি তোমার ক্ষতি করবে না ওরা, যারা তোমায় আমাকে মারার জন্য ঠিক করেছে? ইস, বললেই হলো নাকি? ওরা কি জানে যে আমার কলিজার কত পাওয়ার? ওরা কি জানে যে আমায় মারতে হলে তাদেরকে বিশাল একটা শক্তিশালী বটগাছ কাটতে হবে, যে বটগাছটা আমাকে ভালোবাসা দিয়ে বেষ্টন করে রেখেছে? দিয়ার কথা শুনে শরীরটা নাড়া দিয়ে উঠলো খুশিতে। দিয়া, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি। আমিও তোমাকে পেয়ে অনেক খুশি। দিয়া আর আকাশ কথা বলছে নিজেদের মতন। ঠিক সেই সময় মামুন আর ফাহা মিটমিট করে হাসতে হাসতে তাদের দিকে এগিয়ে আসে। কিরে বেটা মামুন, ফাহাকে পেয়ে আজ অনেক খুশি মনে হচ্ছে? হ্যাঁ রে দোস্ত, আজকে আমি অনেক খুশি। যাক, তোর খুশিতেই আমরা খুশি। আচ্ছা আয়, সবাই মিলে একসাথে বসে আড্ডা দেই। তারপর সবাই মিলে আড্ডা দিতে থাকে। এই আড্ডার মাঝেই কেটে গেল একটা বছর। আজ আকাশ আর মামুনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে। দিয়া আর ফাহা খুশিতে আত্মহারা যে তাদের প্রিয় মানুষগুলো গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। ঠিক সেই জায়গাটাতেই বসেই আর সবাই মিলে আড্ডা দিচ্ছে। এই বসাতেই আকাশ আর মামুন তাদের প্রিয় মানুষকে বিয়ে করে নেওয়ার প্ল্যান সাজিয়ে ফেলে। আগামী সপ্তাহে তাদের বিয়ে। দুই বন্ধুই একই দিনে বিয়ে করবে। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। দিয়ার পরিবার থেকে তার মা আসে, যিনি কিনা দিয়ার পরিবার, তার পরিবার আর কেউ নেই। অপরদিকে ফাহার পরিবার থেকে তার মা আর মামা আসে বিয়েতে। তার পরিবারও অনেক ছোট। মামার বিয়ে হয়ে গেছে, তিনি বউ নিয়ে আলাদা থাকেন। আর ফাহার আম্মু একাই থাকেন। আগে ফাহাও একসাথে থাকতো,